একটা বিন্দুসম জায়গা থেকে আমাদের মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসারণ শুরু হয়। প্রসারিত হতে 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 সে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে, যার কোনো যেন মনে হয় কোনো সীমা নেই। এই যে আমরা ছোটবেলায় পড়েছি যে আলোর থেকে বেশি গতিবেগ কারণ হতে পারে না, কোনো বস্তুর হতে পারে না। স্থান এবং কাল কোনো বস্তু নয়। ঠান্ডা, আরো ঠান্ডা, আরো ঠান্ডা, শেষ কোথায়? সব শেষ। তখনই আসে ওই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি পয়েন্টটা। ও সেই বস্তুটাকে হাতের উপর রাখলে উল্টো দিকে উঠে যাবে, এরকম হয় নাকি? কিন্তু সেটাই মানতে হচ্ছে। আমি এবার যে দিকটায় যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্যার অবজারভেবল ইউনিভার্স বলা হচ্ছে 92-93 বিলিয়ন লাইট ইয়ার্স, অথচ ইউনিভার্সের এজ বলা হচ্ছে 13.7 বিলিয়ন ইয়ার্স। তাহলে যদি আমার 13.5 বিলিয়ন বা 14 বিলিয়ন ইউনিভার্সের বয়স হয়, তাহলে ইউনিভার্স এতটা দেখছে এবং এতটা ছড়াচ্ছে কিভাবে? কারণ লাইটের স্পিডের থেকে বেশি তো। এইবার একটা কথা বলি, মহাবিস্ফোট বা তত্ত্ব বা বিগ ব্যাং, মোটামুটি খুব গোদা ভাষায় বলতে গেলে একটা বিন্দুসম জায়গা থেকে আজকে থেকে 1377 কোটি বছর আগে একটা বিন্দুসম জায়গা থেকে আমাদের মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসারণ শুরু হয়। প্রসারিত হতে 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 সে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে, যার কোনো যেন মনে হয় কোনো সীমা নেই। এখন যে প্রসারিত হচ্ছিল, সে প্রসারণের একটা গতিবেগ আছে। যে কি গতিবেগে হচ্ছিল? বিজ্ঞানীরা মনে করতেন যে প্রসারিত হতে 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 প্রচণ্ডভাবে প্রসারিত হচ্ছে, শক্তি থেকে বস্তু সৃষ্টি হচ্ছে। বস্তু সৃষ্টি হওয়া মানে তার একটা অভিকর্ষ বল আছে, তার মানে সেটা এই বেড়ে যাওয়াটা, প্রসারণটা আস্তে আস্তে যেন স্তিমিত হচ্ছিল। সেই স্তিমিত হওয়াটাকেই মাপার চেষ্টা করা হয়, যাকে হাবল কনস্ট্যান্ট বলে। তার মাধ্যমে দেখা যায় যে একটা সংখ্যা পাওয়া যায় যে এইভাবে স্তিমিত হচ্ছে। কিন্তু 1997 সালে দেখা যায় কি, ওমা স্তিমিত হচ্ছে না, আমরা ভুল ভাবছিলাম, আরো ত্বরান্বিত হচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে। তার মানে যে ছোট একটা জায়গা থেকে যে বড় হচ্ছে, তাহলে আমরা হিসাব করতে পারি যে ধরো আলোর গতিবেগেই বড় হচ্ছে, তাহলে 1377 কোটি বছর আগে বিন্দু ছিল, বিন্দু সম, আজকে এতটা হয়েছে। হিসাব মেলে না কেন? আরো বেশি দেখতে পাচ্ছি। তার মানেটা কি? তার মানে এবার যদি আমি সাধারণ আপেক্ষিকতা বা তত্ত্বকে প্রয়োগ করি, দেখব প্রথম দিকে প্রচন্ড গতিবেগে, আলোর থেকে অনেক অনেক গুণ গতিবেগে সম্প্রসারণ হয়েছে। বলবেন এই যে আমরা ছোটবেলায় পড়েছি যে আলোর থেকে বেশি গতিবেগ কারণ হতে পারে না, কোনো বস্তুর হতে পারে না। স্থান এবং কাল কোনো বস্তু নয়। স্থান এবং কাল আলোর থেকে বেশি গতিবেগে বাড়তে পারে, সেই স্বাধীনতা কিন্তু দেওয়া রয়েছে থিওরিতে। তাহলে প্রচন্ড গতিবেগে, মানে আমরা আলোর থেকে বেশি গতিবেগে বাড়তে 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 একটা জায়গায় একটু স্তিমিত হতে আলোর গতিবেগের থেকে কম গতিবেগে প্রসারণ হয়। আমরা যদি 1377 কোটি আলোকবর্ষ ধরি, তার থেকে আপনি যে সংখ্যাটা বললেন 90-92, তার থেকে অনেক বেশি দূর দেখতে পাই। তার কারণ বেড়ে গেছে তো একসঙ্গে অনেকটা। স্থান এবং কাল বাড়ছে মানে ইউনিভার্সের কি এনার্জিটা বাড়ছে নাকি ইউনিভার্সের রেডি, মানে এইটা একটু। প্রথমত বলি, আমরা ছোটবেলায় পড়েছি কনজারভেশন এনার্জি, সে কিন্তু বাড়েও না কমেও না, শক্তি। পরবর্তীকালে জানলাম শক্তি এবং ভর দুটোকে একসঙ্গে করে বাড়েও না কমেও না, কারণ ভর থেকে শক্তি, শক্তি থেকে ভরে। এটা কিন্তু এখন অব্দি সময় মেনে চলো, ওটা ফিক্সড, ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে যে বাড়ছে, বড় হচ্ছে, তাহলে তো আস্তে আস্তে সব ঠান্ডা হতে শুরু করবে। কেন? এনার্জি কমছে, প্রতি ঘনত্ব যেটা, ঠান্ডা, আরো ঠান্ডা, আরো ঠান্ডা, শেষ কোথায়? সব শেষ। তখনই আসে ওই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির পয়েন্টটা। ওই শক্তিকে তো আমরা বার করতে পারিনি, কতটা আছে কতটা নেই। এটুকু জানি, মোটামুটি বিজ্ঞানীরা বলেন, জানি বলবো না, কেউই জানেন না। আমাদের মহাবিশ্বে যত কিছু তারা, গ্যালাক্সি, এত গল্প করলাম তো, যত বস্তু আছে তার মাত্র 5% তারা, আর প্রায় 28% ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার মানে যে সমস্ত তারার কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বেরোয় না, তার থেকে কোনো ইনফ্রারেডও বেরোচ্ছে না, রেডিও বেরোচ্ছে না, আলো বেরোচ্ছে না, সাদা আলো বেরোচ্ছে না, কিছু বেরোচ্ছে, কিন্তু অস্তিত্ব আছে, তার মানে তার অভিকর্ষের ক্ষেত্র আছে। আর প্রায় 77% হচ্ছে ডার্ক এনার্জি। সেটা যে কি, আমার মতে একটু
খারাপ ধারণা হবে বিজ্ঞানীদের, খায় না মাথায় দিয়ে এখন অবধি খুলে বলা যায়নি, কিন্তু আছে। মানে একটা উদাহরণ যদি সাধারণ যারা শুনছেন, তার নাকি নেগেটিভ প্রেশার, মানে কি আমি একটা বস্তুকে আমার হাতের ওপর রাখলে সে তো একটা চাপ সৃষ্টি করবে, আর আমি বলছি এটা যদি ডার্ক এনার্জি হয়, আমি আমার এই বস্তুটাকে হাতের ওপর রাখলে উল্টো দিকে উঠে যাবে, এরকম হয় নাকি? কিন্তু সেটাই মানতে হচ্ছে, কেন এ পর্যন্ত কেউ জানে না ডার্ক এনার্জি ব্যাপারটা কি। প্রপার ব্যাখ্যা নেই। মানুষের মানে ভয়েজার 1 সম্ভবত 1 সৌরদিন গেছে। আমাদের যে নিয়ারেস্ট হ্যাবিটেবল জোন যে গ্রহগুলো রয়েছে, অদূর ভবিষ্যতে মানে মানব সভ্যতার দিক থেকে আমি 100-150 বছর বলছি, এরকম কি প্রবাবিলিটি রয়েছে যে আমরা এই কেপলার বা এই ধরনের গ্রহগুলোতে পৌঁছতে দেখুন, পারবো? কাছাকাছি আমরা জানি আমাদের সব থেকে সূর্যের কাছাকাছি তারা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। সেই তারাটার কাছে আর একটি তারা আছে, তাকে প্রক্সিমা সেন্টাউরি বি বা বলা হয়। সেটা একটা গ্রহ। মানে জেনারেলি তারাটা যদি এক্স হয়, এক্স নামের তারা হয়, এক্স মানে হচ্ছে তারাটা, এক্স এ মানে হচ্ছে প্রথম গ্রহ, এক্স বি মানে হচ্ছে দ্বিতীয় গ্রহ, প্রক্সিমা সেন্টাউরি বি আছে। এইবার সেখানে কিছু কিছু বায়ো সিগনেচার্স মনে হচ্ছে পাওয়া গেছে, তাহলে ছুটে যাই, দেখবো প্রাণ আছে কিনা। কিন্তু আমাদের এখনকার প্রযুক্তিতে আমি যদি একটা রকেট পাঠাই প্রক্সিমা সেন্টাউরি বিতে যেতে মোটামুটি 2000 বছর লাগবে। সুতরাং আপনি পাঠাতে পারেন রকেট, কিন্তু আপনি দেখবেন না, আপনার 3-4 প্রজন্ম পরে এটা দেখতে পাবেন। সুতরাং সেই দিক থেকে যাওয়াটা অতটা সোজা নয়, যদি না প্রযুক্তিগত দিক থেকে এমন কোনো নতুন পদ্ধতি, যে নিউক্লিয়ার প্রপালশন বা অন্য কিছু, সেইখানেই না কল্পনা এসে যায়, টাইম ট্রাভেল করা যায় কি, অমুক করা যায় কি, এটা কি 2 ডাইমেনশন 3 ডাইমেনশন 4 ডাইমেনশন, এই মুহূর্তে কেউ জানে না। আজকের দিনে দাঁড়িয়ে 1000 বছর লাগবে আপনার। মানে আমাদের যে বেস্ট টেকনোলজি সেখানে মঙ্গল গ্রহে যেতেই 9 মাস লেগে যাচ্ছে, তবে আর প্রক্সিমা সেন্টাউরি, মঙ্গল গ্রহ তো আমাদের থেকে লাইট মিনিটের কাছাকাছি। তাতেই স্যার, আর লাস্ট প্রশ্ন, মানে একদিনে তো শেষ হবে না, আরো আসতে হবে, কিন্তু আমি নিজেই অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে, সেই জন্য জিজ্ঞেস করছি যে বিগ ব্যাং এর সাথে আর একটা তথ্য আসছে যে বিগ ক্রাঞ্চ বলা হচ্ছে, যে একটা সাইকেল হচ্ছে, মানে এভাবেই একবার ইউনিভার্স সৃষ্টি হচ্ছে, আবার ইউনিভার্স নিজেই সংকুচিত হয়ে একটা বিন্দুতে চলে আসছে। কিন্তু এই যে এনার্জি, এই এনার্জিটার উৎস কোথায়, কোথা থেকে এই যে এনার্জি বা এই মাসটা এলো, এটার কি কোনো ধারণা পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চয়ই কিছু কিছু ধারণা করা হয়েছে। প্রথমেই বলি, বিগ ব্যাং বিগ ক্রাঞ্চ কথাটা খুব ভালো লাগলো আপনি বললেন। আমাদের মহাবিশ্ব সম্প্রসারণশীল, বাড়ছে বাড়ছে বাড়ছে, একটা সময় অভিকর্ষজ বলে কিন্তু ছোট হতে শুরু করবে, হতে হতে আবার বিন্দুতে বিগ ব্যাং বিগ ক্রাঞ্চ। কিন্তু যেটা বললাম 1997 আবিষ্কারের ফলে এখন বলা যায় যে বিগ ব্যাং আরও বেড়েই চলেছে, ও ছোটো ফুটো হবে না, আচ্ছা, বিশাল বড় হতে থাকবে, আলটিমেটলি সব ঠান্ডা হয়ে যাবে, অ্যাবসলিউট জিরোর কাছে কিছু আর থাকবে না, প্রাণ কেন কোনো বস্তুই থাকবে না। সেটাও যে হতে পারে, এটা তাত্ত্বিকভাবে হবে কিনা কেউ জানেন, রাইট? সুতরাং সেই দিক থেকে বিগ ব্যাং বিগ ক্রাঞ্চের এই ব্যাপারটা আসে। আর তারপরে আসে যে যদি আমরা ভবিষ্যতের কথা ভাবি, এই শক্তির সেটা, এই যে আধার, সেটার কি হবে বা এলো কোত্থেকে? এইবারে বলি, আমরা ছোটবেলায় পড়েছি না ভ্যাকুয়াম মানে এমন একটা জায়গায় যেখানে কিচ্ছু নেই। বিজ্ঞানীরা বললো দূর, এরকম হয় না, কিছু বস্তু নেই মানছি, শক্তি থাকতে পারে। আর শক্তি সব যে একেবারে সমান একটা ভাবে আছে তা না। আমি একটা চাদরকে বা একটা কাগজের ওপর যদি রং করি, সে রং কিন্তু সমানভাবে সব জায়গায় পড়বে না, কোথাও একটু হালকা হবে, কোথাও একটু গভীর হবে। সেইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন, কোথাও শক্তি একটু বেশি, কোথাও কম, যেন সেই টকবক করে ফোটার মতো, বেশি হচ্ছে কম হচ্ছে, বেশি হচ্ছে কম হচ্ছে, যাকে কোয়ান্টাম সেন্সে বলা হয় কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। তখন বলা হলো এইরকমই একটা হঠাৎ বেশি হয়েছে, সেই জায়গাটাতে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে। আবার অন্য জায়গায় তৈরি হতে পারে মাল্টিভার্স। তাহলে হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে এই কনসেপশন অনুযায়ী মাল্টিভার্স আসছে। স্যার, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে নেক্সট এপিসোডটা মাল্টিভার্স দিয়েই শুরু করার ইচ্ছা রইল। তবে আপনি এই যে এলেন, সময় দিলেন, অনেক অনেক স্যার ধন্যবাদ। শুধু একটা রিকোয়েস্ট রইল যে বছর কাটিয়ে আসবেন না, এবার একটু তাড়াতাড়ি আসবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।